প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা গতদিনে 5th সেমিস্টারের যে ক্লাসটা করেছিলাম তাতে আমরা ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ নিয়ে আলোচনা করেছিলাম। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ আমরা আজকে আলোচনা করছি, আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। প্রথমে আমরা আলোচনা করেছিলাম সামাজিক কারণ, তারপর অর্থনৈতিক কারণ, তারপর রাজনৈতিক কারণ। ধাপে ধাপে আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। রাজনৈতিক কারণকে আমি কেন পরের দিকে রাখলাম তার কিন্তু আবার একটা কারণ আছে। সেই কারণটা কি? তা হলো, আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি তোমাদের সাথে তাতে সামাজিক কারণ পড়িয়েছি, সামাজিক কারণের যে বিভাগগুলো সেগুলো দেখিয়েছি, ছবির মাধ্যমে আমি বুঝিয়েছি কোন সম্প্রদায় কিভাবে রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল এবং কোন সম্প্রদায় অধিক ক্ষমতা, অধিক জমি ভোগ করা সত্ত্বেও তাদের জন্য রাজতন্ত্রের দুর্বলতা প্রকট হয়েছিল। অর্থনৈতিক কারণের ক্ষেত্রেও দেখিয়েছিলাম রাজাদের ছবি দেখিয়ে, অভিজাতদের ছবি দেখিয়ে কিভাবে তারা এতটাই বিলাস ব্যসনে মত্ত হয়ে থাকতেন যে সাধারণ জনগণের কথা ভাবনা চিন্তা করার মতো সময় তাদের থাকতো না। কিন্তু খুব মজার বিষয়, এই সাধারণ যে জনগণ তারাই কিন্তু রাষ্ট্রকে মূল কর প্রদান করতেন, যাদের টাকার ওপরই রাজতন্ত্রের যে ইমারত তা দাঁড়িয়েছিল। এটা আমরা ক্লাসে আলোচনা করেছি। এ কারণেই আমরা রাজতন্ত্রকে পরে রেখেছি, কারণ আগের ক্লাসগুলোতে আমরা জানতে পেরেছি কিভাবে বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থা, বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা একটা দেশের জনগণকে ক্রমশ বিক্ষুব্ধ করে তুলেছিল এবং সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ তারা রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সম্পন্ন করেছিল। এই কারণেই আমরা রাজতন্ত্রকে পরে আলোচনা করছি। আমি যখন রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করব, তোমাদের কাছে পুরনো ছবিগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমরা গতদিনের ক্লাসে আলোচনা করেছিলাম রাজতন্ত্রের স্বরূপ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব রাজন্যবর্গের দুর্বলতা এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন নিয়ে। আমরা আগের দিনে আলোচনায় বলেছিলাম ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়ে ফ্রান্সে যে রাজবংশ শাসন করত তার নাম বুর্বো রাজবংশ। যেমন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়, আমরা ভারতের ক্ষেত্রেও দেখেছি, বহু রাজা, বহু রাজবংশ শাসন করে গেছে। কোনো রাজবংশ ছিল প্রজাদরদি, রাজবংশের অবশ্যই সবাই নয়, কোনো কোনো রাজা, আবার কোনো কোনো রাজা এতটাই নিষ্ঠুর ছিল যে যার ফলে বিদ্রোহ বা বিপ্লব ঘটা ছিল খুব স্বাভাবিক বিষয়। আমরা যদি ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করি, এটাই আমাদের যদিও আলোচনার বিষয়বস্তু, তাহলে আমরা দেখব বুর্বো রাজারা কিন্তু স্বৈরাচারী ছিল। কখনোই তারা সেরকম প্রজা দরদি বা প্রজা হিতৈষী ছিল না। সেই কারণেই তো এই রাজবংশ খুব বেশি দূর অগ্রসর হতে পারেনি। আমরা রাজতন্ত্রের স্বরূপ আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে ফ্রান্সের বুর্বো রাজারা ছিলেন সীমাহীন স্বৈরাচারের প্রতীক। তারা সবসময় অমিত ব্যয়ী ছিলেন এবং বিলাস ব্যসনে ব্যস্ত থাকতেন। আজকে আমরা পড়ব রাজন্যবর্গের দুর্বলতা। রাজতন্ত্রের স্বরূপ আমরা জানলাম যে রাজতন্ত্রের স্বরূপ কেমন ছিল। এবার রাজারা কেমন ছিল আমরা আগে জেনেছি,
রাজাদের দুর্বলতা নিয়ে আমরা আজকে জানব। কারণ কোনো বিপ্লব সম্পর্কে আলোচনা করতে গেলে সেই সময় যে শাসক থাকে বা তার পূর্ববর্তী এবং পরবর্তী যে শাসক থাকে তারা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদেরকে বাদ দিয়ে সমকালীন পরিস্থিতিকে আমরা আলোচনা করতে পারি না, যদি করি তা অন্যায় হবে। আমরা ফরাসি রাজা অর্থাৎ বুর্ব রাজা চতুর্দশ লুইয়ের কথা প্রথম জানব। চতুর্দশ লুইয়ের সময়কাল আমি আগেও বলেছিলাম 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ। এই সময়কালে চতুর্দশ লুই ফ্রান্সে শাসন করে গেছেন। চতুর্দশ লুই ছিলেন সীমাহীন স্বৈরাচারে বিশ্বাসী। তিনি যেমন বিলাস ব্যসনে আভিজাত্যে দিন কাটাতেন, ঠিক তেমনই সেইভাবেই আবার রাষ্ট্রকে কিন্তু শক্ত হাতে ধরেছিলেন। অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে উনি কোনো রকম আপোষ করতেন না, আপোষহীন সিদ্ধান্ত গ্রহণ করতেন। ষোড়শ লুই নিজেকে বা নিজের সম্পর্কে বলতে ভালোবাসতেন, আই অ্যাম দ্য স্টেট। আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। এই আই অ্যাম দ্য স্টেট বা আমি রাষ্ট্র, এই কথাটার মধ্যে কিন্তু ভীষণ একটা তাৎপর্য লুকিয়ে আছে। কেন? আমি রাষ্ট্র মানে আমার কথাই শেষ কথা। এখানে কিন্তু একটা ঔদ্ধত্য কাজ করছে। আমি রাষ্ট্র অর্থাৎ আমি আইন, আমি বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার চূড়ান্ত কথা বলবো আমি। দেশে একটা পাতাও আমাকে না বলে পড়বে না। এটা কিন্তু নিজের মধ্যেই একটা বিশাল কথা। এখানে উনি অন্যকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। এবার সেক্ষেত্রে কি সবটাই খারাপ? তা কিন্তু নয়। আমরা যদি আমাদের ভারতবর্ষের সাথে একটু মিল খোঁজার চেষ্টা করি তাহলে বিষয়টা একটু পরিষ্কার হবে। তোমরা সুলতানি আমলে বলবনের নাম নিশ্চয়ই শুনেছ, তোমরা অবশ্যই শুনেছ, আমি জানি। তো বলবনের সময়কালটা চিন্তা করো। আমি কিন্তু একজনের সাথে আরেকজনের তুলনা করছি না। আমি জানি দুটো সময়কাল আলাদা, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা একই ছিল। সবটা এক নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয়ের মধ্যে একতা ছিল। বলবন যখন সিংহাসনে বসেন তখন চারপাশে কিন্তু ভীষণ বিশৃঙ্খল একটা পরিস্থিতি ছিল। উনি যেমন নিজে একটা রাজকীয় বেশে রাজ্য শাসন ব্যবস্থা পরিচালনা করতেন, যাতে প্রজারা বুঝতে পারে প্রজা আর রাজার মধ্যে একটা প্রভেদ আছে। তোমরা পড়েছ যে বলবন সবসময় সুন্দর আভিজাত্যপূর্ণ বেশভূষা পরিধান করতেন, যাতে প্রজাদের সাথে ওনার একটা যে দূরত্ব বা গ্যাপ থাকে তা যেন উনি প্রজাদের বোঝাতে পারেন, প্রজারা যেন ওনাকে ভয় পায়। এবার ভয়ের অনেক রূপ থাকে। যেই ভয় আমরা আমাদের অভিভাবককে পাই, কোনো কিছু ভুল কাজ করার আগে আমরা ভাবি যে আমাদের অভিভাবক কি ভাবতে পারে, সেই ভয়। বাবা মাকে ভয় পাওয়া, শিক্ষক শিক্ষিকাকে ভয় পাওয়া মানে সেই ভয়ের মধ্যে যে সবসময় সন্ত্রস্ত বিষয় কাজ করে তা নয়, একটা শ্রদ্ধা মিশ্রিত ভয়। সেই শ্রদ্ধাকে উনি শাসন কার্যে আনতে চেয়েছিলেন, যাতে বাইরের বিশৃঙ্খল পরিস্থিতি, বাইরের 40 চক্র তার রাজ্যকে বা তার শাসন ব্যবস্থাকে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। চতুর্দশ লুইয়ের সময়কালও যদি আমরা ভাবি, চতুর্দশ লুইয়ের সময়কালেও কিন্তু বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেই আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে চতুর্দশ লুই চেষ্টা করছেন যাতে একটা রাজকীয় গাম্ভীর্য থাকে তার শাসন ব্যবস্থায়,
তাই বিলাস বেশনের সঙ্গে সঙ্গে কিন্তু উনি স্বৈরতন্ত্রকে হাতিয়ার করছে। সেটাই ওনার বক্তব্যের মধ্যে আমরা পাই, আই এম দ্য স্টেট, মানে আমি রাষ্ট্র, আমি শেষ কথা। এই চতুর্দশ লুইয়ের সময়কালে আমরা যদি ভার্সাই প্রাসাদ দেখি, সেই ভার্সাই প্রাসাদকে বর্ণনা করা হচ্ছে ঐশ্বর্যের ইন্দ্রপুরী। ইন্দ্রপুরী মানে আমরা জানি, আমরা স্বর্গকে ইন্দ্রপুরী বলি। কেন বলা হচ্ছে? তার কারণ চূড়ান্ত বিলাস ব্যসনে কিন্তু সেই সময় ভার্সাইয়ের প্রাসাদ থাকতো, প্রত্যেকটা মানুষ আমোদ আহ্লাদে কাটাতো। চতুর্দশ লুইয়ের সময়কালে যে মন্ত্রী ছিল কার্ডিনাল রিশলু এবং ম্যাজারিন, এই রিশলু এবং ম্যাজারিন বলছেন যে চতুর্দশ লুইয়ের সময় ফ্রান্সে একটা বিশৃঙ্খলা মুক্ত পরিবেশ বিরাজ করত। একটা মন্ত্রী যখন তার রাজার সম্পর্কে এই কথাটা বলে, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। কারণ সেই রাজ ব্যবস্থায় সাময়িকভাবে কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম দুর্বলতা থাকছে না। রাজা রাজার নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন, যথেষ্ট মনোযোগী হয়ে কাজ করছে। এই চতুর্দশ লুইয়ের পর যিনি শাসন ব্যবস্থার ভার গ্রহণ করছেন, ইনি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র। চতুর্দশ লুইয়ের সময় প্রজা অসন্তোষ আমরা সেভাবে দেখতে পাই না ফ্রান্সের ক্ষেত্রে, কিন্তু চতুর্দশ লুইয়ের পুত্র অর্থাৎ পঞ্চদশ লুই, যার সময়কাল 1715 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়কাল খুব গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে উনি শাসন ব্যবস্থা গ্রহণ করছেন এবং উনি কিন্তু ওনার পিতার মতো সুদৃঢ়ভাবে শাসন পরিচালনা করছেন না। পিতার বিলাস ব্যসন, এই গুণগুলো উনি পাচ্ছেন, কিন্তু যেটা সব থেকে প্রয়োজনীয় এবং কার্যকরী গুণ একজন রাজার ক্ষেত্রে, অর্থাৎ দক্ষ প্রশাসক, সেই দক্ষ প্রশাসকের গুণ কিন্তু পঞ্চদশ লুইয়ের মধ্যে ছিল না। পঞ্চদশ লুই ছিলেন সম্পূর্ণভাবে তার উপপত্নী মাদাম দা পম্পাদুরের প্রভাবাধীন। এবার এই মাদাম দা পম্পাদুর এবং ফরাসি সম্রাট পঞ্চদশ লুই, তাদের সম্পর্কটা কিন্তু আমরা অনেকটা আবার একজন ভারতীয় সম্রাটের সঙ্গে রিলেট করতে পারি, তা হলো জাহাঙ্গীর। মোগল শাসন ব্যবস্থায় আমরা যতই ঔরঙ্গজেবকে দায়ী করি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, ইতিহাস কিন্তু অন্য কথা বলে, আর ইতিহাস সর্বদাই সত্য কথা বলে, বিকৃত ইতিহাস অবশ্যই বাদ দিয়ে। ঔরঙ্গজেবের পূর্বপুরুষ জাহাঙ্গীর, শাহজাহান, এই দুজন সম্রাট কিন্তু বিলাস ব্যসনে ব্যস্ত হয়ে পড়েছিলেন যে প্রজা সন্তোষের কারণ তিনি হতে পারেননি। ঠিক অনেকটা এই পঞ্চদশ লুইয়ের মতো। পঞ্চদশ লুই এতটাই বিলাস ব্যসনে ব্যস্ত ছিলেন, বা নিজের আরাম প্রিয়তাতে, নিজের অলসতা বিলাসিতাতে ব্যস্ত ছিলেন, সাধারণ জনগণের সম্পর্কে তার চিন্তা ভাবনা করার কোনো সময় ছিল না। তোমাদের আমি যখন অর্থনৈতিক কারণ পড়িয়েছিলাম ফরাসি বিপ্লবের, আমি আলোচনা করেছিলাম যে বা সামাজিক কারণ যখন পড়িয়েছিলাম, তখন আলোচনা করেছিলাম যে তিনটে এস্টেটের মধ্যে দ্বিতীয় এস্টেট, অর্থাৎ যারা অভিজাত শ্রেণী, সুবিধাভোগী অভিজাত শ্রেণী, এই অভিজাত শ্রেণীকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অশীধারী অভিজাত, যারা হচ্ছে নীল রক্তের অধিকারী। অপরজন হচ্ছে পোশাকি অভিজাত, যারা অর্থের বিনিময়ে তাদের পদ সংগ্রহ করত রাজাদের থেকে। এই অর্থের বিনিময়ে পদ সংগ্রহ করা কিন্তু শুরু হচ্ছে পঞ্চদশ লুইয়ের সময় থেকে।
পঞ্চদশ লুইয়ের সময় থেকে তারা বুর্জোয়ারা অর্থের বিনিময়ে পদ সংগ্রহ করছে এবং তারা পোশাকি অভিজাতর রূপ লাভ করছে। এই অভিজাতদের সাথে কিন্তু তেমন অভিজাত থাকছে না এবং তাদের মানুষের সেরকম যোগাযোগ থাকছে না, বা অসীধারী অভিজাতদের সাথে তেমন অভিজাত থাকছে না এবং তাদের ভীষণ রকম ব্যস্ত। এবং সেই বললাম উপপত্নী মাদাম দ্য পম্পাদুরের সম্পূর্ণভাবে প্রভাবাধীন ছিলেন। ফরাসি সম্রাট পঞ্চদশ লুইকে বলা হতো বাটারফ্লাই মনার্ক, অর্থাৎ প্রজাপতি রাজা। বুঝতেই পারছো যে প্রজাপতি রাজা বলা হতো তাকে রঙিন জীবন যাপনের জন্য। পঞ্চদশ লুইয়ের সময় অস্ট্রিয়ার রাজদূত কমটে দা মার্সি যখন ফ্রান্সে আসেন, তখন উনি দেখেন যে ফ্রান্স একজন সীমাহীন অলস এবং বিলাস ব্যসনে মত্ত রাজার দুর্নীতিগ্রস্ততাতে, বিবেকহীনতাতে ডুবে রয়েছে। রাজতন্ত্রে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, যার থেকে প্রজা অসন্তোষ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে এই সময় রাজতন্ত্র সম্পূর্ণ রূপে পঙ্গুত্ব প্রাপ্ত হচ্ছে, পঙ্গু হয়ে পড়ছে। রাজার নিজস্ব কোনো কর্মক্ষমতা থাকছে না। এই কর্মক্ষমতাহীন রাজা অর্থাৎ পঞ্চদশ লুই এক সময় কিন্তু উপলব্ধি করছেন যে আফটার মাই ডিলিউ, অর্থাৎ আমার পরবর্তী সময় একটা মহাপ্রলয় আসতে চলেছে, যেই প্রলয়ে ফ্রান্সের রাজতন্ত্র অর্থাৎ অবশ্যই তার রাজবংশ, বুর্ব রাজবংশের আর কোনো অস্তিত্ব থাকবে না। এর পরবর্তী শাসক ছিলেন, শেষ শাসক বলা যেতে পারে বুর্ব রাজবংশের, ষোড়শ লুই। ষোড়শ লুইয়ের সময়কাল 1774 থেকে 1789, অর্থাৎ ফরাসি বিপ্লব পর্যন্ত। ষোড়শ লুই কিন্তু তার পিতার আমেরিকার স্বাধীনতার যুদ্ধে যোগদান ছিল ষোড়শ লুইয়ের পক্ষে সব থেকে। তার যেসব ছিলেন, আমরা অর্থনৈতিক কারণ আলোচনা করতে গিয়ে তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই অর্থমন্ত্রীরা কিন্তু বারবার বারণ করেছিল ফরাসি সম্রাট ষোড়শ লুইকে যেন তিনি যুদ্ধে না জড়ান, কিন্তু সেই উপেক্ষাকে উনি গুরুত্ব দেননি। সেই কথাকে উনি গুরুত্ব না দিয়ে উনি ফলে রাজকোষ শূন্য হয়ে যায়। ফরাসি সম্রাট ষোড়শ লুই ছিল সম্পূর্ণভাবে তার বিলাসী রানী মেরি আতোয়ানের দ্বারা প্রভাবাধীন বা প্রভাবিত। মেরি আতোয়ানেত নিজে অভিজাত বা ধনী ব্যক্তিদের ছাড়া সাধারণ মানুষকে মানুষ বলেই মনে করতেন না, অথচ যাদের অর্থে উনি বিলাসী জীবন যাপন করতেন। ফরাসি সম্রাট ষোড়শ লুই বলতেন, হোয়াট আই ডিজায়ার ইজ ডিক্রি, অর্থাৎ আমি যা ইচ্ছে করি তাই আইন। এই কথাটাও কিন্তু ভীষণ ভয়ঙ্কর। এটা আই অ্যাম দ্য স্টেটের থেকেও একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যা ইচ্ছে করি তাই আইন, অর্থাৎ সাধারণ মানুষের কোনো রকম সুযোগ সুবিধা, কোনো রকম মূল্য তিনি স্বীকার করতেন না। সাধারণ জনগণের কোনো রকম স্বাধীনতা সেই সময় অন্তত ফ্রান্সে ছিল না, যার ফলে ষোড়শ লুইয়ের সময়কালেই কিন্তু সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে, যা পরিণত হয় ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে। আজকের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থা। যেখানে রাজারাই এতটা দুর্নীতিগ্রস্ত বা রাজারা এতটাই দায়িত্বজ্ঞানহীন, সেখানে প্রশাসনের দুর্নীতিগ্রস্ততা নিয়ে কোনো প্রশ্নই তোলা যায় না। তোমাদের আগেই বলেছি পঞ্চদশ লুইয়ের সময় রাজপদ বা অভিজাত পদ বিক্রি হতো,
এই অভিজাত পদের মধ্যেও আবার বেশ কিছু জায়গা থাকতো, অভিজাতরাও আবার কিছু পদ বিক্রি করতেন ইন্টেন্ডেন্টকে। ইন্টেন্ডেন্টরা হলেন ফরাসি প্রাদেশিক কর্মচারী, যাদের সীমাহীন লোভ লালসা অবশ্যই রাজতন্ত্রের অনুপস্থিতিতে, রাজতন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের দুর্নীতিগ্রস্ততা, তাদের অবিচার অনাচার এতটাই বেড়ে গিয়েছিল, সাধারণ মানুষের পক্ষে সুস্থ জীবনযাপন করা আর সম্ভব হচ্ছিল না। এছাড়া ছিল লেটার দ্য ক্যাশে। এই লেটার দ্য ক্যাশে অর্থাৎ হচ্ছে যে বিনা বিচারে বা সন্দেহর বশে যে কোনো জনগণকে গ্রেপ্তার করা, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই, এবং তাকে বাস্তিল দুর্গে কারারুদ্ধ করা। বাস্তিল দুর্গ ছিল সেই সময় সীমাহীন স্বৈরাচারের প্রতীক, যেখানে অন্যায়ভাবে নিরপরাধ জনগণকে আটকে রাখা হতো। ফরাসি বিপ্লবের সময় কিন্তু এই বাস্তিল দুর্গের পতনই সবার আগে ঘটে, আর তা ঘটে সাধারণ জনগণের মধ্যে দিয়ে। সীমাহীন অত্যাচার স্বৈরাচারের যে প্রতীক, তা কিন্তু সাধারণ জনগণ ধ্বংস করে দেয়। কিন্তু এই বাস্তিল দুর্গই হয়ে উঠেছিল সেই সময় রাজতন্ত্রের, রাজ পরিবারের, রাজ কর্মচারীদের একটা অনাচার দুর্নীতিগ্রস্ততার প্রতীক। এই সময় আমরা যদি ফরাসি বেশ কিছু ঐতিহাসিকের কথা আমরা যদি জানি, তাহলে এদের মধ্যে অন্যতম হলেন নরম্যান হ্যামসন। নরম্যান হ্যামসন বলছেন যে এই সময় যে ফরাসি রাজতন্ত্র, তার যথেষ্ট দুর্নীতিগ্রস্ততা যেমন বাড়ছে, অভিজাত শ্রেণীও কিন্তু রাজতন্ত্রের মধ্যে বা রাজতান্ত্রিক একটা আবহতে একটা নিজের মতামত রাখার চেষ্টা করছে। এই যে তাদের হস্তক্ষেপ, সেটা কিন্তু ফরাসি রাজতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর হয়নি, যেহেতু তারা স্ব অঞ্চলে বা নিজ নিজ অঞ্চলে স্বাধীন ছিলেন। তাই সেই অঞ্চলকে কিন্তু তারা তাদের মতো করে স্বাধীনভাবে শাসন করতেন, যেখানে রাজার মতামতের গুরুত্ব ছিল না। আসলে রাজতন্ত্র বিলাস ব্যসনে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে সাধারণ মানুষদের দাবি দাওয়া, হতাশা, ক্ষোভ, অসন্তোষ নিয়ে ভাবার কোনো সময় তাদের ছিল না। ফলে ধীরে ধীরে ফরাসি জনগণের ক্ষোভ বাড়তে থাকে, যার চূড়ান্ত পরিণতি হয় ফরাসি বিপ্লব। আজকে তাহলে আমরা আলোচনা করলাম রাজতন্ত্রের দুর্বলতা এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন নিয়ে। পরের দিন আমরা আলোচনা করব দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।